তারেক রহমানের অবিস্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজকে একটি ঐতিহাসিক দিন। দেশে ফিরেই দেশের মাটি স্পর্শ করেছেন তারেক রহমান। এরপরেই লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ফিরেছেন ৩০০ ফিটের সেই সম্বর্ধনা মঞ্চে। সেখানে তিনি ঐতিহাসিক একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে তিনি ছুটে এসেছেন অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে। তারেক রহমান এখন হাসপাতাল থেকে গুলশানের পথে তার বাসভবনে ফিরে যাচ্ছেন। সারাদিন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কী ঘটল এবং তারেক রহমান তার ঐতিহাসিক ভাষণে কী বলেছেন, একই সঙ্গে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে কি নতুন কোনো মাত্রা যোগ করবে কিনা সেসব নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া ইবনে ইউসুফ। জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আজকে একটি অবিস্মরণীয় প্রত্যাবর্তন আমরা দেখলাম, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এবং সারা দিন ব্যাপী আজকে একটা ঘটনা বহুল দিন। আজকে সারাদিন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কী ঘটলো, কী তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমী, আপনি জানেন যে আজকের দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন, এবং প্রকৃতি যে তার প্রতিদান দেয় এটি আজকে আসলে প্রমাণ হয়ে গেছে। 2008 সালে যেভাবে তারেক রহমান, আমরা একটি ভিডিওতে দেখি যে তিনি পিজি হাসপাতালে কোকড়াতে তিনি লন্ডনে যাচ্ছিলেন, এবং তারপর আজকে যখন তিনি ফিরলেন, সর্বস্তরের মানুষ, লাখ লাখ মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তার গাড়িটি একটু ছুঁয়ে দেখার জন্য, ঠিক বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর 300 ফিট যেই 36 জুলাই এক্সপ্রেস, এই পর্যন্ত যে লাখ লাখ মানুষের ঢল, এটি কিন্তু প্রমাণ করে যে তারেক রহমানের এই প্রত্যাবর্তনটি একটি ঐতিহাসিক এবং রাজস্বিক প্রত্যাবর্তন। আমি যদি আপনাকে বলি যে আজকে সকাল 11:39 তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি রয়েছে সেটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর সেখানে যে আনুষ্ঠানিক কিছু কার্যক্রম রয়েছে, আমি যদি স্পেসিফিকভাবে বলি, তিনি ফেরার পরেই কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করেন তার শাশুড়ি, এবং তারপরেই কিন্তু দলীয় নেতাকর্মীরা পর্যায়ক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি জড়িয়ে ধরেন। বলা যায় যে এক প্রকার স্বস্তির নিঃশ্বাস আমরা দেখেছি। এরপরে তিনি মির্জা আব্বাসকে জড়িয়ে ধরেছেন, এরপর সালাউদ্দিন আহমেদকে তিনি জড়িয়ে ধরেছেন। পাশাপাশি আরও বেশ কিছু যারা নেতাকর্মী ছিলেন, তার যারা সহচর ছিলেন, তাদের সবার সঙ্গে তিনি মোলাকাত করেই কিন্তু বাংলাদেশের মাটিতে পদার্পণ করেছেন। এবং আপনি যে কথাটি বললেন, যে আপনি উপস্থাপনার সময় বললেন যে তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখেছেন। একটি মানুষ, তিনি জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তার বক্তব্য কিন্তু বাংলাদেশে প্রচার হতে দেয়া হয়নি। আইন করে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়। সেই মানুষটি কিন্তু আজকে যখন তিনি ফিরলেন, ফেরার পরে প্রথম যখন তিনি বিমানবন্দরে অল্প একটু মাটি দেখতে পেলেন, আপনি জানেন যে বিমানবন্দর পুরোটাই কনক্রিট, বের হওয়ার পরে একটু তিনি দেখলেন যে বাগান মতো একটি মাটির দেখা, তিনি সেখানে গেলেন। তারপর তার জুতা খুলে খালি পায়ে মাটির উপর দাঁড়ালেন, মাটিটা স্পর্শ করে নিলেন। এই দৃশ্যগুলো আসলে যারা দেশপ্রেমিক তাদের হৃদয়ে এক অন্যরকম আবেগ অনুভূতির সৃষ্টি করে। দেশের প্রতি যে তার ভালোবাসা, দেশের মানুষকে নিয়ে যে তিনি ভাবেন, সেটি কিন্তু দেখা দেয়। এবং এরপরেই তার কিন্তু সেই ঐতিহাসিক যাত্রা 12টার ঠিক কিছুক্ষণ পর বিমানবন্দর থেকে তার যে 300 ফিটের মঞ্চ, প্রায় 7 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের একটি পথ তিনি শুরু করেন। এবং এই যে পথে পথে নেতাকর্মীদের স্লোগান, নেতাকর্মীদের আবেগ অনুভূতির যে বহিঃপ্রকাশ, কেউ কাঁদছিলেন, কেউ নানা রকম স্লোগান দিচ্ছিলেন, কেউ দৌড়ে ছুটে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি যদি বলি যে নিরাপত্তার বিষয়, আইনশৃঙ্খলার একদম ঘোড়াটোপে কিন্তু তিনি ছিলেন। চারপাশে আর্মি থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ, আনসার, বিজিবি থেকে শুরু করে সব একদম সাদা পোশাকে নিরাপত্তা। তার দলীয় যে স্বেচ্ছাসেবক প্রোটোকল রয়েছে তারা ছিল। সব কিছু মিলিয়ে এক প্রকার
তিনি একটি লাল গাড়িতে তিনি এসেছেন। প্রথমে আমরা জেনেছিলাম যে তিনি তার বুলেট প্রুফ যে গাড়িটি নিশান সেই গাড়িতে আসবেন। পরবর্তীতে দেখা যায় যে তিনি একটি লাল সবুজের পতাকার, আমাদের আবেগ অনুভূতির পতাকার রঙের একটি গাড়ি, যে গাড়িতে লেখা আছে সবার আগে বাংলাদেশ, সেই গাড়িতে একদম সামনের সিটে তিনি বসেন। একটি স্বচ্ছ কাচে তাকে দেখা যাচ্ছিল বাহির থেকে এবং তিনি হাত নাড়ছিলেন, কখনো ডানে কখনো বামে তিনি তাকাচ্ছিলেন। নেতাকর্মীরা এই নিরাপত্তার যে বেড়াজাল সেটি ছিন্ন করে বারবার ছুটে যাচ্ছিলেন। আর্মি বা সেনা সদস্যরা কখনো কখনো একটু সরিয়ে দিয়েছেন। মানে এই যে দৃশ্যগুলো, এই পুরো দৃশ্যটি আমরা যদি বলি যে বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিটের মঞ্চ পর্যন্ত তার আসতে সময় লেগেছে 3:50 মিনিট লেগেছে, প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। এরপরে তিনি মঞ্চে আসেন। মঞ্চে আসার পর কোনো আনুষ্ঠানিকতা ছিল না, ওরাম একদম বলা যায় যে স্বল্পতম সময়ের একটি সমাবেশ মতো তিনি আসলেন। আসার পর তাকে উপস্থাপনা করা হলো। শহীদ চৌধুরী এনি তিনি বললেন, এক লাইনে কথা বললেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ তারা কথা বললেন। বলার পরই কিন্তু তিনি একটি বক্তব্য রাখেন এবং তার বক্তব্যটি খুব দীর্ঘ ছিল না, মাত্র 16 মিনিটের একটি বক্তব্য রাখেন। এবং বক্তব্য রাখার পরে তিনি সেখান থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হন। তার মায়ের কাছে তিনি দীর্ঘ সময় ছিলেন এবং তার বক্তব্যে তিনি বলছিলেন যে একজন ছেলে হিসাবে আমার মন আসলে পড়ে আছে আমার মায়ের বেডে, কিন্তু আমি আপনাদের কাছে এসেছি। এই যে তার আবেগঘন কথাবার্তা, তার দেশকে নিয়ে পরিকল্পনা নানা তিনি কিন্তু পরিকল্পনা তুলে ধরেছেন। সব কিছু মিলিয়ে আজকের এই যাত্রাটি এখন পর্যন্ত, এখন আমরা যখন কথা বলছি তখন তারেক রহমান তার যে বাসভবন রয়েছে গুলশানে, সেই বাসভবনে তিনি প্রবেশ করছেন। তো এই ছিল আজকের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং লাখ লাখ মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে, আপনি জানেন যে আজকে কিন্তু আজকে এবং গতকাল রাত থেকে ঢাকার শীত কিন্তু অনেক বেশি এবং এই শীতের মধ্যে অনেকে, আমি যখন কাল রাত 2টার দিকে একবার তার সভাস্থল পরিদর্শনে গিয়েছিলাম এবং গিয়ে যেটি দেখলাম যে মানুষ কিন্তু কাঁথা কম্বল নিয়ে এসে কিন্তু রাস্তার মধ্যে শুয়ে আছে। কেউ কেউ কীভাবে একটু সামনে থেকে তারেক রহমানকে দেখবেন সেজন্য একটু সামনে গিয়ে জায়গা রেখেছেন। এভাবে রাতেও স্লোগান, অর্থাৎ এই যে জনতা, এই যে মানুষ, তার দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, তারা কিন্তু সারা রাত নির্ঘুম কাটিয়েছেন শুধু একটি পলক তারেক রহমানকে দেখবেন জন্য এবং তাদের এই ইচ্ছা পূরণ হয়েছে 4টার দিকে। সব কিছু মিলিয়ে আজকের এই ছিল পরিক্রমা। জাকারিয়া, আমরা দেখেছি সারা দিন লাখ লাখ মানুষ তারা শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখবার জন্য তারা রাস্তায় ভিড় জমিয়েছেন। একই সঙ্গে তারেক রহমানের যে গাড়ি বহরটি ছিল, যেটি লাল সবুজ পতাকায় আবৃত, সেটিও আমরা দেখেছি 4 ঘন্টা লেগেছে ঠিক এই এয়ারপোর্ট রোড থেকে 300 ফিট আসতে, যেটি দূরত্ব খুবই কম। শুধুমাত্র জনসমাগম এবং একই সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা জানাতে যারা এসেছিলেন তাদের ভিড় ঠেলে গাড়িটা এগোতে আসলে সময় লেগেছে। এই যে এত মানুষের আবেগ উচ্ছ্বাস আমরা আজকে দেখেছি, লাখ লাখ মানুষের উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস এবং আবেগকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি যখন কথা বলছিলাম যে বিভিন্ন মানুষের সাথে, দলের বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মীর সঙ্গে, যে আপনারা কেন আছেন, তারা বলেছেন যে এতদিন আমরা স্লোগান দিয়েছি যে তারেক রহমান বীরের বেশে ফিরবেন বাংলাদেশে, এরকম যে স্লোগানগুলো রয়েছেন সেই স্লোগানগুলো তারা দিতেন। আজকেই তাদের সেই স্লোগানের শেষ দিন এবং অনেকেই বলছেন যে 2008 সালে তিনি যখন চলে যান তিনি তখন কিশোর ছিলেন। তিনি তখন, অনেকে বলছেন যে আমি তখন ক্লাস 10-এ পড়তাম, অনেকে বলতাম তখন আমি সদ্য ইন্টার পাস করেছি। বিশেষ করে ছাত্রদল, যুবদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা তাদের আবেগের কথা এভাবে বলছিলেন। অনেকে বলছিলেন যে বিভিন্ন মিটিংগুলোতে একবার হয়তো আমি তারেক রহমানের সাথে কথা বলেছি, তাদের যে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো তাদের যে আবেগ অনুভূতি, অনেক দূর দূরান্ত থেকে অনেক বৃদ্ধ মানুষও এসেছেন, তারা বলছিলেন যে তারা জিয়ার ছেলেকে দেখতে এসেছেন, খালেদা জিয়ার ছেলেকে দেখতে এসেছেন। এই যে মানুষের যে ভরসার জায়গা, সেই জায়গাটি থেকে কিন্তু আসলে আজকের এই প্রত্যাবর্তনটি আসলেই ঐতিহাসিক প্রত্যাবর্তন, যার ক্ষণে ক্ষণে আমরা দেখেছি মানুষের স্রোত কিভাবে। আমি যদি আরেকটু বলি যে গতকাল রাত থেকেই কিন্তু, আমরা যদি লঞ্চের কথা বলি, লঞ্চ থেকে কিন্তু একাধিক লঞ্চ কিন্তু এখানে এসেছে। এর পাশাপাশি দূর দূরান্ত থেকে কিন্তু বাসগুলো এসেছে, গাবতলী হয়ে, নারায়ণগঞ্জ হয়ে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে মানুষের স্রোত, এই মানুষের স্রোত কিন্তু ছিল পুরো 300 ফিট অভিমুখে এবং এই মানুষের ভালোবাসা শেষ পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয় এবং এখনও তারেক রহমানকে ঘিরে কিন্তু মানুষের যে স্রোত সেটি কিন্তু রয়েছে।
জাকারিয়া, এই মানুষের ভালোবাসা সিক্ত হয়ে তারেক রহমান যখন মঞ্চে উঠলেন, যেখানে তার জন্য সম্বর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছিল, আমরা এর আগেও দেখেছি বাংলা নিউজের দর্শকদের যে এই মঞ্চ ঘিরে মানুষের উচ্ছ্বাস আমরা দেখিয়েছি। গত 3 দিন ধরে অসংখ্য মানুষ সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছেন। অনেকে বলছেন শুধুমাত্র তারেক রহমানের সেই মঞ্চটি ছুঁয়ে দেখবার জন্য তারা তিন দিন ধরে এখানে অপেক্ষা করছেন। তারেক রহমান যখন মঞ্চে উঠলেন, তিনি যখন কথা বলা শুরু করলেন, অসংখ্য মানুষ তখন তাদের আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তারেক রহমানও ঠিক তাই। তারেক রহমান যে আজকে বক্তৃতাটি দিয়েছেন খুবই সংক্ষিপ্ত, সেখানে তিনি আসলে কি বলেছিলেন? আজকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আজকের বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আগেই বললাম যে প্রায় 16 মিনিট ছিল তার এই বক্তব্য। তার এই বক্তব্যে তিনি বেশ কিছু বিষয় বলেছেন, যে মানুষের কথা বলার অধিকারের কথা বলেছেন। এই কথা বলার অধিকারের কথা তো তিনিই সবচেয়ে ভালো জানবেন, কারণ তার তো কথা বলা প্রচার করা নিষেধ ছিল। তারপরও কিন্তু তিনি বিদেশে থেকেও কিন্তু তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন, অনলাইনে কথা বলেছেন, স্কাইপে কথা বলেছেন, হোয়াটসঅ্যাপে কথা বলেছেন, নানা মাধ্যমে কিন্তু কথা বলেছেন। যার কারণে তার বক্তব্যের একটি বড় অংশ ছিল কথা বলার অধিকার, আরও একটি অংশ ছিল সেটি হচ্ছে গণতন্ত্র, ন্যায্য অধিকার, ন্যায় বিচার, দেশ গড়ার প্রতিশ্রুতি ছিল। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ হবে সবার, পাহাড় সমতল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের বর্ণের মানুষের যে মিলেমিশে যে বাস করবেন সেই প্রতিশ্রুতি ছিল। সেই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধের প্রতি তার যে গভীর আবেগ সেটির কথা বলেছেন। পাশাপাশি 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের বীর সেনানীদের তিনি স্মরণ করেছেন। তিনি সর্বশেষ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির কথা স্মরণ করেছেন। সব কিছু মিলিয়ে তিনি একটি যেই কথাটি সবচেয়ে বেশি মানুষকে ছুঁয়ে গেছে, যে তার এই পুরো বক্তব্যে আমরা যদি দেখি যে অন্যান্য নেতাদের মতো, যে তথাকথিত অন্যান্য নেতাদের মতো যদি আমরা যে বিষোদ্গারমূলক যে কথাগুলো, যে অপোনেন্টকে যে নানাভাবে যে প্রতিহিংসামূলক বক্তব্য, কোনো দলকে নিয়েই কিন্তু তিনি কোনো প্রতিহিংসামূলক বক্তব্য রাখেননি। এটি আমার কাছে একটা সিগনিফিক্যান্ট লেগেছে। পাশাপাশি তিনি যে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এই কথাগুলোও কিন্তু বারবার তিনি বলেননি। তিনি কিন্তু একবারও বলেননি তিনি যে নির্যাতিত হয়েছেন তার পরিবারের উপর, কিংবা জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা তার মা, তাদের উপরে যে নির্যাতনের কথাগুলো তিনি বলেছেন, কিন্তু সেগুলো কিন্তু বারবার বলেননি। এগুলো বলে কিন্তু সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করেননি। আরেকটি বিষয় তিনি বলেছেন, তার পুরো বক্তব্যেই আমরা যদি শুনি, তিনি তার বক্তব্য শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আপনি জানেন যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে তার পুরো বক্তব্যে আরেকটি কথা তিনি বলেছেন, যে তিনি দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান রয়েছেন সেটির ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিকল্পনার কথা বলেছেন। এবং তিনি একটি কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। পরে তিনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তার প্ল্যানই তো দলের প্ল্যান, সবার প্ল্যান, বিএনপির প্ল্যান। তিনি সেই প্ল্যানের কথা বলেছেন এবং এই প্ল্যান বাস্তবায়নে দীর্ঘদিন ধরে বিএনপি তৃণমূল পর্যন্ত কিন্তু কাজ করছে। বিএনপির বিভিন্ন কর্মশালা হয়েছে, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের, কৃষক দলকে দিয়ে কৃষি কার্ডের কথা তারা প্রচার করেছে, স্বেচ্ছাসেবক দল, এভাবে বিভিন্ন যে বিএনপির অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু তিনি একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করেছেন। এই সবগুলো মিলেই তিনি আসলে বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ প্ল্যান। এই কথাগুলো এসেছে সব কিছু মিলে। আরেকটি কথা তিনি বলেছেন যে ছেলে হিসাবে আমার আসলে সর্বপ্রথম ছুটে যাওয়া উচিত ছিল আমার মায়ের কাছে। আমার মা অসুস্থ, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, কিন্তু আমি আপনাদের কাছে এসেছি কৃতজ্ঞতা জানাতে। তিনি বলেছেন যে আমার মা আপনাদেরকে ছেড়ে যায়নি, আমি আপনাদেরকে ফেলে যেতে পারি না। এই ধরনের কথাগুলো কিন্তু এসেছে এবং এই কথার তার এই বক্তব্যের পর কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, সবাই কিন্তু, আমি যেই কথাগুলো বললাম, এই দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই ধরনের স্তুতি বাক্যগুলোই গিয়েছেন, যে তার বক্তব্যে কোনো বিদ্বেষমূলক কথা ছিল না, কোনো প্রতিহিংসার তিনি কথা বলেননি, তিনি প্রতিশোধমূলক কোনো কথা বলেননি, সহিংসতা, সবাইকে নিরাপদ, এই মুহূর্তে যেই কনসার্নটি সবচেয়ে বেশি নিরাপদ, তিনি নিরাপদ বাংলাদেশ গড়ার কথা বলেছেন। সব কিছু মিলিয়ে তারেক রহমানের এই 16 মিনিটের বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তার মিশন ভিশনের কথা তিনি মূলত দেশবাসীকে জানানোর চেষ্টা করেছেন এবং এই বক্তব্যই মূলত বলা যায়, যদি আমি যদি বলি যে বিএনপির ইস্তেহার, সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এটাই বিএনপির আসলে ইস্তেহারের মতো। তিনি সংক্ষেপে তার ইস্তেহারগুলোই মূলত দেশবাসীর কানে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং তার এই বক্তব্যের ইম্প্যাক্ট তো বিভিন্ন রাজনৈতিক নেতারা দিয়েছেনই।
একদমই তাই জাকারি, আমরা কিন্তু দেখেছি তারেক রহমানের বক্তব্যকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে অনেকেই কিন্তু অনেক ধরনের মন্তব্য করেছেন। বিশেষ করে বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সুশীল সমাজ রয়েছেন, একই সঙ্গে রাজনৈতিক দলগুলো, তারা আসলে কী ধরনের মন্তব্য করেছেন তারেক রহমানের এই দেশে ফেরাকে ঘিরে? আমি যদি বলি যে এই মুহূর্তে বিএনপির প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু এই 17 বছর পর তার রাজনীতিতে এই ফেরাকে তিনি স্বাগতম জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি করবেন সে ব্যাপারে তিনি নজর রাখবেন, এবং পাশাপাশি যে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ব্যাপারেও তারা দেখছেন বা জামায়াত নজর রাখছে, এমন কথা তিনি বলেছেন। পাশাপাশি আমি যদি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথা বলি, নাহিদও কিন্তু তারেক রহমানের এই রাজনীতি ফেরাকে স্বাগতম জানিয়েছেন, এবং এনসিপি আক্তার বা নাহিদ এরা তারেক রহমানকে কিন্তু মজলুম নেতা হিসেবেই উল্লেখ করেছেন। এবং পাশাপাশি আরেকটি কথা তারা বলেছেন যে তারেক রহমানের এই আগমনের ফলে বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা, সেটি আরও সুসংহত হবে বলে তিনি বিশ্বাস করেন, এমন কথা কিন্তু বলেছেন। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেটি যেন সুষ্ঠু ধারার প্রতিযোগিতা হয়, এমন কথাও কিন্তু তিনি বলেছেন। আর আরেকজনের কথা যদি বলি, যে বর্তমানে যে প্রেস সচিব রয়েছে প্রধান উপদেষ্টার, তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্য স্থান ছিল, এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই শূন্যস্থান পূরণ হবে বলে তিনি মনে করছেন। সব কিছু মিলিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন যে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের ফলে নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল, সেই শঙ্কার পথ রুদ্ধ হলো, অর্থাৎ সেই শঙ্কার পথ বন্ধ হলো, এমন কথাই কিন্তু বলেছেন তিনি। জাকারিয়া, তাহলে এই যে রাজনীতিক বা রাজনীতিবিদদের যে বক্তব্য তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে, সেক্ষেত্রে কি একটি কথা বলা যায় কিনা যে বাংলাদেশের রাজনীতির আকাশে যে একটি কালো মেঘ জমেছিল, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, সেই কালো মেঘটি কি সরে যাচ্ছে কিনা, কিংবা বাংলাদেশের রাজনীতিতে কি কোনো নতুন মেরুকরণ হচ্ছে কিনা? না, দেখুন, বাংলাদেশের রাজনীতি কিন্তু যেমন আমি যদি বলি, সবগুলো রাজনৈতিক দল কিন্তু স্বীকার করে নেয় যে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, বা নির্বাচন হলে তাদের সম্ভাবনা বেশি থাকবে, এটি কিন্তু অন্যান্য অপরাপর সবগুলো রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বক্তব্যের মধ্যে বলেছেন। যার ফলে এই যে কথাগুলোই আমি বলবো, যে অন্যান্য রাজনৈতিক নেতারা যেটি বলেছেন, বিশেষ করে আক্তারের কথাটি আমার মনে হচ্ছে যে নির্বাচনকে ঘিরে কিন্তু নানা ধরনের শঙ্কা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। আমার মনে হয় যে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আসলে এই নির্বাচনের যে অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তার মেঘ কেটে যাবে, এবং নির্বাচন কেন্দ্রিক, এবং বলা যায় যে বাংলাদেশের যে রাজনীতি একটা নির্বাচনী ট্রেনে উঠলো, এমন কথাও আমরা বলতে পারি। অর্থাৎ সামনের রাজনীতি কেমন হবে, তিনি যে কি ধরনের রাজনীতি করবেন, সেটিরও ইঙ্গিত দিয়েছেন। সব কিছু মিলিয়ে আগামীর রাজনীতি যে বুদ্ধিভিত্তিক মেধার রাজনীতি হবে, সেটি কিন্তু তারেক রহমান তার বক্তব্যে বলেছেন। একদমই তাই, এবং তারেক রহমানের এই বক্তব্যের পরেই কিন্তু তারেক রহমান চলে এসেছিলেন এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখতে, এবং আমরা দীর্ঘ প্রতীক্ষা ছিল একটি সবার, তারেক রহমান তার মাকে দেখতে আসবেন। সেই আবেগঘন দিনটি আজকে অপেক্ষার অবসান হলো, কি বলবেন? আম, আজকে তা তো বটেই। উনি, তারেক রহমান, যখন বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন, গত 23শে নভেম্বর কিন্তু খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপরে কিন্তু 27 তারিখে তার শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল হয়। ডাক্তাররা কিন্তু বারবার বলছিলেন যে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয় এক সময়, কিন্তু তার শারীরিক কন্ডিশন সেটা সাপোর্ট করেনি। সব কিছু মিলিয়ে খালেদা জিয়া যেমন দলমত নির্বিশেষে বাংলাদেশের নেত্রী, তেমনি কিন্তু তিনি তারেক রহমানের কাছে যেমন দলীয় প্রধান, তেমনি কিন্তু তিনি মা। প্রত্যেক সন্তানের কাছে তার মায়ের কিন্তু বিশেষ একটা স্থান রয়েছে সব কিছুর ঊর্ধ্বে। তো তারেক রহমান এই খালেদা জিয়ার এমন, মানে কি বলা যায়, সংকটাপন্ন সময়ে মায়ের পাশে থাকতে পারছিলেন না, এটি তো যে কোনো মানুষের জন্যই, শুধু তারেক রহমান বলে নয়, যে কোনো মানুষের জন্যই কিন্তু একটি বেদনার বিষয়। সেই দিক থেকে আজকে তারেক রহমান ফিরে এসেছেন, এটি
রাজনীতির বাইরে গিয়েও যদি আমি বলি যে মা ছেলের একটি মধুর দৃশ্য, সেটির কিন্তু অবতারণা ঘটেছে এবং আমার মনে হয় যে এর ফলে আসলে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দুয়ার উন্মোচন হলো এবং সামনের রাজনীতি আরও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। একদমই তাই জাকারিয়া। শেষ জানতে চাই, তারেক রহমান তো এভার কেয়ার থেকে ফিরে তিনি গুলশানের বাসভবনের দিকে গেছেন, গুলশানের বাসভবনে তিনি প্রবেশ করেছেন। এরপরে আগামীকাল থেকে তারেক রহমানের কী কর্মসূচি রয়েছে? বিএনপি শনিবার পর্যন্ত তারেক রহমানের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘোষণা করেছে। এর মধ্যে আমি যদি বলি আজকের পরে তারেক রহমান দীর্ঘ একটি জার্নি করে এসেছেন, নিশ্চয়ই রেস্ট নেবেন। এরপর তার শুক্রবারের কর্মসূচি শুরু হবে নামাজের পর। নামাজের পর তিনি তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি স্থল রয়েছেন সেখানে যাবেন, সেটি জিয়ারত করবেন। এরপরে স্মৃতিসৌধে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এটি হচ্ছে তার শুক্রবারের কর্মসূচি। এরপর শনিবার তার কর্মসূচির মধ্যে রয়েছে, আপনি জানেন যে তার যে জাতীয় পরিচয়পত্র নিয়ে যে একটি জটিলতা ছিল, সেটির জন্য তিনি নির্বাচন কমিশনে যাবেন এবং তিনি ভোটার হবেন। এর পাশাপাশি অতি সম্প্রতি যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এর পাশাপাশি তিনি জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন। এই 2 দিনের কর্মসূচি আপাতত জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। সামনে নতুন কোনো কর্মসূচি আসলে হয়তো আবারও জানানো হবে। একদমই তাই জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন। আমাদের পুরো বাংলা নিউজের টিম আজকে সারা দিনের ঘটনার আদপান্ত আপনাদেরকে জানিয়েছি লাইভে। আশা করছি যারা আমাদের সঙ্গে সারাদিন যুক্ত ছিলেন লাইভে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আবারও যদি কোনো নতুন আপডেট তথ্য পাই, আবারও যদি নতুন কোনো ঘটনা, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার সরাসরি যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথে থাকবেন, চোখ রাখবেন বাংলা নিউজের পর্দায়। সবার জন্য শুভকামনা।